এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। টেবিলে সাজানো সব হাতে বানানো খাবার, তার মধ্যে একটা স্পেশাল খাবার রয়েছে যা ইর্তিজার বরাবরই পছন্দ। তবে গত 4 বছরের বেশি সময় এই জিনিসের স্বাদ পায়নি। সকলে ইফতারের টেবিলে বসেছে আজও। তাওহিদ সাহেব এবং সাজেদা হকের মতো সুখী আর কেউ নেই হয়তো। 2 মেয়ে এবং মেয়ের জামাইরা আর একমাত্র নাতনি। সুখী হতে আর কি লাগে। আচমকা ইর্তিজা চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়, সোজা রান্নাঘরে চলে যায়। চুপচাপ পেছনে দাঁড়িয়ে দেখে সাজেদা হকের কাজ, মুখে হাসি লেগে আছে। সাজেদা আমিরুনকে বলছে, আমিরুন, দেখো তো সব ঠিকঠাক টেবিলে দিয়েছে কিনা। আমিরুন ইশারা ইর্তি চুপ থাকতে বলে। আমিরুন চুপ থাকতে পুনরায় খেপে গিয়ে বলল, কথা বলিস না কেন? টেবিলে গুনে গুনে 20টা পাকোড়া দিয়েছ আম্মু, আমার ভাগে যে বেশি দিতে হয় ভুলে গেলে কেন? সাজেদা হতচকিত হয়ে গেল। পেছন ফিরে ইর্তিজাকে দেখে হতবাক। আশাই করেনি এখানে ইর্তিজাকে। এই যেন সেই ছোট্টবেলার ইর্তি যে রুষার সাথে কাড়াকাড়ি করত সাজেদার হাতে বানানো পাকোড়ার জন্য। মাঝে সেটার উপর রাগ থাকলো, গত কয়েকদিনের রাগ পানি হয়ে গিয়েছে। এত সাবলীল ভাবে আম্মু ডাকছে কি করে? সাজেদা বেগম ইর্তিজার গাল টেনে দিয়ে বলে, আমি জানতাম আমার আব্বা একটু বেশি খাবে, তাই এক বক্স আলাদা বানিয়ে রেখেছি, জানো ইফতারের পরও খেতে পারে। ইর্তিজা আগ্রহ নিয়ে তাকালে সাজেদা বেগম বক্সটা দেখায়। সেখান থেকে আরো 2টা বেশি নিয়ে সাজেদা বেগমের দিকে কৃতজ্ঞতা নিয়ে তাকিয়ে বলে, আম্মু, কে যেন বলেছিল তুমি নাকি বদলে গিয়েছো, ইর্তিজাকে এখন সহ্যই করতে পারো না। কিন্তু আমি তো দেখছি সেই আমার আগের মাটাই আছো। পাগল ছেলে, যা টেবিলে, আমি আসছি। ইর্তিজা হাতের মুঠোয় পাকোড়া দুটো নিয়ে টেবিলে বসলো। সকলের নজর ইর্তিজার হাতের দিকে। তাওহিদ সাহেব বেকুব বনে গেলেন। আমিরুনকে ডেকে বললেন, কিরে আমিরুন, তোর দুলাভাইয়ের হাতে কেন পকোড়া? বাসায় কি কোনো পিরিচ নেই? ইর্তিজাকে উদ্দেশ্য করে বলল, আব্বু এখানে তো আছেই পাকোড়া। ইর্তিজা বোকা বোকা হাসি দিয়ে বলল, আব্বু এখানে আম্মু গুনে দিয়েছে সবার জন্য, আবার 2টো বেশি লাগে তাই নিয়ে আসতে গেলাম। পেছন পেছন সাজেদা বেগম এসে চেয়ার টেবিল টেনে বসলেন। স্বামীকে কিছু একটা বোঝাতে মুচকি হাসলো তাওহিদ সাহেব। মারজান বেগম সহ্য হচ্ছে না এসব আহ্লাদি কথাবার্তা। রায়ানের দিকে তাকাতে সে প্রচন্ড বিরক্ত। রুকাইয়া 4 মাসের ছোট্ট বাচ্চাটা একটু একটু হাত পা নাড়ে, মুখে উ আ শব্দ করে। রুকাইয়া বাবুকে কোলে নিয়ে রুম থেকে বের হতে ইর্তিজা আগ বাড়িয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে বসলো। ইর্তিজাও বাচ্চার সাথে কথা বলছে। জায়েদ বলে উঠল, ইর্তিজা, তুমি চাইলে পেডিয়াট্রিক্স এ অ্যাক্সিফিয়াসা করতে পারো। বাচ্চা পছন্দ করো নাকি? ইর্তিজা রুমাইসার সাথে কথা বলতে বলতে জায়েদের দিকে না তাকিয়ে বলল, ভীষণ জায়েদ ভাই, আমি ওয়ার্ডে বাচ্চা পেলেই ওদের সাথে খেলা করি, তবে আমি কার্ডিওলজির ওপর করব। বাচ্চাদের অসুখ হলেই আমার কষ্ট লাগে। কথা বলতে বলতে ইফতারের সময় হয়ে আসলো। আজকেও রুষা লেমন মিন্ট করেছে। খেজুর মুখে দিয়ে নিজের গ্লাসের টুকু শেষ করে পাকোড়া মুখে দিতে মেসেজ আসলো। মনে মনে আলহামদুলিল্লাহ বলে পাকোড়া খেয়ে নিল। সবাই ইফতার শেষে উঠে নামাজ আদায় করে নিল। রুষাদের বারান্দায় বসে ইর্তিজা ফোনের কাজগুলো শেষ করছে। রুষা বারান্দায় এসেই হাঁপাতে শুরু করলো। মনে হলো যেন কয়েক ক্রোশ দূরত্ব পেরিয়ে এসেছে। ইর্তিজা রুষার দিকে প্রশ্নসূচক দৃষ্টি দিয়ে তাকাতে রুষা উত্তর দিল, জানেন, একটু আগে সিমেন্ট ফোন দিয়ে বলেছে আফজাল স্যারকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে। সাজিয়া নাকি সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল, এখন হাসপাতালে। এতটুকু বলে থামলো। রুষা ইর্তিজার কোনো ভাবভঙ্গি না দেখে অবাক হলো। বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, আপনি এমন চুপ করে আছেন কেন? ফোনে মনোযোগ দিয়ে কি করছেন? আমার কথা শুনতেই চাইছেন না? ইর্তিজা ফোন থেকে চোখ তুলে পিঠ সোজা করে টান টান হয়ে দাঁড়ালো। নিশ্চুপ নীরব ভূমিকা পালন করে সামনে থাকা মেয়েটার ছটফটিয়ে কথা বলা দেখছে। রুষা চোখ মুখ এখনো প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে তাকিয়ে। সেই মুহূর্তে ইর্তিজা প্রতি উত্তর করল, এসব কি আপনার বা আমার কনসার্ন? নিউজে দিয়েছে দুর্নীতির জন্য গ্রেফতার করেছে, এটাই তো স্বাভাবিক। প্রকৃতি ঠিক যার যা পাওনা ঠিক বুঝিয়ে দেবে, তাই নয় কি?
সারাদিন রোজা ছিলেন, রেস্ট নিন। আমার আর একটু কাজ আছে, সেটা সেরে আসছি। এসব অহেতুক চিন্তা ভাবনা বাদ দিয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবুন। ফাইনাল অফ আসতে আর বেশি দিন নেই, ক্লিয়ার? রুষা ওপর নিচ মাথা নাড়িয়ে বাধ্য মেয়ের মতো ভেতরেই চলে আসলো। ইর্তিজা পুনরায় কল আসলো। রিমন বল। দোস্ত, এটা বেশি হয়ে গেল না? সাজিয়ার অবস্থা নাকি খারাপ? আফজাল স্যারের নাকি একটার পর একটা অন্যায় বের হচ্ছে। তুই মুখটা বন্ধ রাখ। এসব ওনাদের প্রাপ্য, এসব ওনার প্রাপ্য। মনে নেই তোর সেই 18 বছরের প্রেগনেন্ট মোমেনা মেয়েটার কথা? হাসপাতালের বেডে কেমন ছটফট করছিল। মানুষ আল্লাহর পর বিশ্বাস করে ডাক্তারকে, অথচ সেদিন আফজাল স্যারের কিসের এত তাড়া ছিল? কোনো রকম অপারেশন করে বেরিয়ে গেল। আমি, মাহির স্যার, অতসী ম্যাডাম বারবার বলেছিলাম, স্যার মেয়েটা ছোট, অনেক রক্ত যাচ্ছে, একটু সময় নিন। শেষে কি হলো? মেয়েটা মারাই গেল। ঠিকভাবে স্টিচ পর্যন্ত করলো না। দোষ পড়ল মাহির স্যার, অতসী ম্যামের ঘাড়ে। আর উনি পগার পার। প্রাইভেট হাসপাতালে 1.5 লাখ টাকার অপারেশন করতে যাচ্ছে। সেই মেয়েটার মায়ের অভিশাপ লেগেছে। দুনিয়ার মুখ না দেখা নিষ্পাপ আদুরে বাচ্চাটার অভিশাপ লেগেছে। সেদিন বাচ্চা কোলে নেওয়ার পর আমার দু চোখ বাঁধ মানেনি। উপরওয়ালা আছেন রিমন। আমি ওনাকে পরে প্রশ্ন করেছিলাম, এমনটা কেন করলেন স্যার? কি উত্তর দিয়েছিল জানিস? এত ইমোশনাল হলে তো হবে না ইর্তিজা, হার্টলেস হতে হবে। হয়েছি হার্টলেস। এমন কত মায়ের সন্তান কেড়ে নিয়েছিল, হিসেব আছে? এবার ওনার সন্তানের জন্য ছটফট করুক। আমার জীবনটা সেদিন থেকে অশান্তিতে ভরিয়ে দিয়েছিল। একটু শান্তি দরকার ছিল জীবনে, বুঝলেন রিমন? কত স্টুডেন্ট ওনার জন্য সুসাইড কমিট করেছে জানিস? প্রফেট টার্মে ফেল করানো যেন ওনার একটা শখের কাজ ছিল। এবার বেঁচে যাবে অনেক প্রাণ। শুনতে হবে না অনেক মায়ের সন্তান হারানোর আর্তনাদ। আমার এত সাধের কষ্টের স্কলারশিপটা ক্যান্সেল হয়েছে, সেই কথা কি কেউ জানতো? দিন থেকে জেনেছে। রুখসার, তাওহিদ আহমেদের মেয়ে, সেদিন থেকে ওর সাথে ঘটে গিয়েছে সব অদ্ভুত ঘটনা। ইরান আফজাল স্যারের কথা মতো এইসব করেছে। আমি কারো কোনো ক্ষতি করতে চাইনি, কিন্তু বাধ্য হয়েছি সব প্রমাণ জোগাড় করতে। তবে আমি তোর প্রতি কৃতজ্ঞ। তুই না থাকলে দোস্ত আমি কোণঠাসা হয়ে যেতাম। রিমন হাসলো ফোনে। রিমন ইর্তিজার বন্ধু হয়েছে বছর 2 আগে, একই মেডিকেলে পড়ার শর্তেও কথা কম হতো। সেদিন বাগান বাড়িতে রুষার সাথে ঘটে যাওয়া ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিল রিমন। সিমিন সেই জায়গায় থাকতে পারতো আজ। বোন হিসেবে সিমিন এবং রুষাকে দেখে রেখেছিল রিমন। ইর্তিজা এবং রুষার সম্পর্কে জানার পর থেকে আদ্যপ্রান্ত সকল খবর ইর্তিজার কাছে পৌঁছে দিয়েছে রিমন। তাওহিদ সাহেব বছর কয়েক আগে একটা গ্যাংকে ধরেছিল মাদক দ্রব্য পাচারের অপরাধে। সেখানে পুলিশের ব্রাশ ফায়ারে মারা যায় আফজালের বড় ছেলে সেজান। সেই থেকে প্রফেসর আফজাল সবভাবে তাওহিদ সাহেবকে অপদস্থ করতে চেয়েছিল। উপরস্থ কর্মকর্তা রাকিব মজুমদার এসবের নিউজ পেয়েছিল ডক্টর মোফাজ্জলের মাধ্যমে। আফজাল ফাঁসিয়ে দিয়েছিল ইর্তিজাকে। ইর্তিজাকে থানায় যখন অস্বাভাবিক নির্যাতন করেছিল, তখন মোফাজ্জলি রাকিব মজুমদারের কাছে খোলাসা করেছে সব রকম তথ্য। গত 3 বছরের মেডিকেল কলেজে একটা তদন্ত টিম গঠন করেছিল ডক্টর মাহির এবং ডক্টর মোফাজ্জল রাকিব মজুমদারের সহায়তায়। বাকি কাজ ইর্তিজাই করে দিয়েছে। শেষ ভালো যার, সব ভালো তার। মাঝখানে ইর্তিজার ক্ষতি হলো। ওর এত বছরের সাধনার স্কলারশিপটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। কথা শেষ ফোন কেটে দিয়ে ইর্তিজা রুমে প্রবেশ করলো। তাকিয়ে দেখে অর্ধাঙ্গিনী গাল ফুলিয়ে বই হাতে বসে আছে। চোখ টিপে হাসি দিয়ে পুনরায় নিজেকে গম্ভীর করে নিল। এই মেয়েকে বোঝালো সামনে প্রফ, তা নিয়ে ভাবতে, অথচ এই মেয়ে যে দিকে পড়তেই বসে গেল। ইর্তিজা গলা ছেড়ে কাশল, পাশে এসে বসলো। রুষা চোখ তুলে পাশ ফিরে ইর্তিজার দিকে পিঠ দিয়ে মুখ ঘুরিয়ে বসলো। ইর্তিজা একটু হেসে গলা ভারী করে বলল, ভেরি গুড। কোন কোন চ্যাপ্টার শেষ হয়েছে? রুষা বিক্ষিপ্ত মন নিয়ে উঠে দাঁড়ায়, পাশে চেয়ারে গিয়ে বসে, পুনরায় শব্দ করে বইয়ের পেজ উল্টাতে শুরু করে। ইর্তিজা আরেকটু দুষ্টুমি করে বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কেউ যদি এভাবে ইগনোর করে। রুষা বইটা থাম করে টেবিলে রেখে জোরেই বলল, আমি বেরিয়ে যাচ্ছি। কেউ আমার রুমে থাকাটাকে ভালোভাবে নিচ্ছে না, আমাকে বকা দিতেও চিন্তা করে না। ছোট্ট বউটাকে বকা দিচ্ছে, ওর তো মন খারাপও হতে পারে, তাই না? রুষা উঠে দরজার দিকে যেতে ইর্তিজা রুষার বাম হাত ধরে ধরে আটকে দিল। কোমর টেনে আরেকবার নিজের সাথে মিশিয়ে নিল। নাকে নাক ঘষে মুচকি হাসছে।
তর্জনী আঙ্গুল দিয়ে রুষার সামনে চুলগুলো পেঁচিয়ে যাচ্ছে। সেই আঙ্গুলটা রুষার কপাল বেয়ে গাল ছুঁয়ে দিচ্ছে। রুষার শ্বাস প্রশ্বাস আটকে আসছে। পিটপিট চোখে তাকাচ্ছে। ইর্তিজার উষ্ণ শ্বাস রুষার উপর পড়ছে। হার্টবিট বেড়ে যাচ্ছে। কোমরের চাপ আরো গাঢ় হলো। ইর্তিজার বৃদ্ধা আঙ্গুল রুষার মসৃণ ঠোঁটে চালনা করলো। ঠোঁট যুগলের স্পষ্ট কম্পন টের পাচ্ছে ইর্তিজা। মেয়েটার ভোকাল কর্ড উঠানামা করছে। ইর্তিজা নিজের বুকের দুপুকানি টের পাচ্ছে। আলতো করে অধর ছুঁয়ে দিল রুষার বাম কানে। নিজেকে সামলানো এখন কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠেছে। সামনে সুন্দরী তমা স্ত্রী। রুমের ফেরি লাইটগুলো নিভু নিভু। সেদিন রাতের পর দ্বিতীয়বার সেই সুযোগ পেল। হাতছাড়া করতে মন সায় দিল না। উষ্ণতায় প্রেয়সীর অধরে সমর্পণ করবে সেই মুহূর্তে বাইরে থেকে বাজ পড়ার মতো দরজা ধাক্কার আওয়াজ এলো। সম্বিত ফিরে পেয়ে রুষা ছিটকে গেল দুহাত দূরত্বে। ইর্তিজা মুহূর্ত আগে কি ঘটে গেল ভাবতেই দরজার দিকে ফিরে চাইল। রুষা ততক্ষণে দরজা খুলে ফেলেছে। দেখলো সুমাইয়া দাঁড়িয়ে কি যেন বলছে রুষাকে। ইর্তিজা সুমাইয়ার সামনে ধপ করে বিছানায় বসে পড়ল। কোনো দিকে না তাকে একটু জোরেই বলে উঠল, শিট শিট শিট, রুখসার, I'll kill her. নিজের চুল নিজেই টান দিল। রুষা না পারতে হো হো করে হেসে উঠল। সুমাইয়া হতভম্ব হয়ে ইর্তিজার দিকে একবার তাকাচ্ছে তো পুনরায় রুষার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে রে রুষা? ইর্তিজা ভস্ম করে দৃষ্টি নিয়ে তাকালো সুমাইয়ার দিকে। সুমাইয়া আতকে উঠে তোতলানো গলায় বলল, আমি তো আমি এখানে। আরে আপু, স্বাভাবিক হও। ও এভাবে তাকাচ্ছে কেন? কি বলবে বলো? তোর দুলা ভাই তোর সাথে কথা বলতে চেয়েছিল, তাই তোকে জানাতে আসলাম। ঠিক আছে, একটু পর আসছি তোমার রুমে, কথা বলবো। সুমাইয়ার হাজবেন্ড ফাইজান দেশের বাইরে থাকে। গত বছর বিয়ে হয়েছে। এই বছর আসবে। ফাইজানের ছোট্ট ভাই ফাহাদের সাথে লামিয়ার বিয়ে ঠিক হয়েছে। ফাহাদের পছন্দ লামিয়াকে। লামিয়ার সম্পর্কে সকল খবর পারিবারিকভাবে জানানো হয়েছে। দুই ভাইয়ের বিয়ে একসাথে হবে। ফাইজান আসার সময় সবার জন্য কিছু না কিছু নিয়ে আসবে। তাই রুষার কাছ থেকে জানতে চাইছিল ওর কি লাগবে। সেই সুবাদে সুমাইয়ার আশা। সুমাইয়া ইতস্তত বোধ করে রুষাকে প্রশ্ন করল, ইর্তিজাকে এই কথাগুলো আমাকে বললো রুষা? না আমি তো ওর সাথে আগে যা করেছি আবেগে ঠিক করিনি, হয়তো রেগে আছে। আরে না আপু, ও অন্য কারো ওপর রেগে আছে, বাদ দাও। তুমি যাও, আমি আসছি। সুমাইয়া চলে যেতে রুষা দরজা আটকে পুনরায় হাসছে। রিডিং টেবিলের চেয়ার টেনে বসল। ইর্তিজা একবারও তাকাচ্ছে না। ইর্তিজা মাথা নিচু করে ফ্লোরে চক্ষু স্থির করে বসে আছে। রুষার দিকে তাকিয়েই বলে, খুব মজা লাগছে। আর একটু হলে আমার দম আটকে যেত। ভাগ্যিস সুমাইয়া আপু এসেছিল। কি? রুষা চেয়ার থেকে উঠে দরজার নব ঘুরিয়ে বেরিয়ে যাওয়ার সময় ইর্তিজা বলে উঠল, ম্যাডাম রুখসার, আমার চাঁদটাকে আজ আমার আলিঙ্গনে চাই। পেয়ে যাবেন। ইর্তিজা বুকে হাত দিয়ে বলল, উফ, একদম ঠিক জায়গায় লেগেছে বউ। রুষা লজ্জা পেয়ে মুচকি হেসে বেরিয়ে গেল। রুষা বেরিয়ে যেতে ইর্তিজা পুনরায় হাতে ফোন নিয়ে রাহিদের খোঁজ নিল। রাকিব মজুমদার ফোন দিয়ে জানালো প্রফেসর আফজালের কেসটা ওপর অবধি পৌঁছে গিয়েছে। মেডিকেল কলেজের মাদকাসক্ত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে রিহাবে পাঠানো হয়েছে। সব শেষে ইর্তিজা রাকিব মজুমদারকে বলল, স্যার, আপনি জানতে চেয়েছিলেন আমি রুখসারকে কি উদ্দেশ্যে বিয়ে করেছি, আর সে যদি জানতে পারে আমার উদ্দেশ্য, সে কিভাবে রিয়্যাক্ট করবে। উত্তর কি পেয়েছেন স্যার? রাকিব মজুমদার ফোনেই হেসে উঠলেন। আত্মবিশ্বাস নিয়ে বললেন, একদিন তোমার বাবার সাথে দেখা করব। কি করে এত সাহস পেল সেই গল্প জানবো। উদ্দেশ্য পুরোপুরি সৎ ছিল, কিন্তু প্রেমটা কি বিয়ের আগে হলো না পরে? প্রেম কখনোই ছিল না, তবে তাকে আমি চেয়েছি 11 বছর আগে থেকে। রাকিব মজুমদার অট্টহাসিতে ফেটে পড়লেন। উনি বুঝতে পেরেছেন রুকসার মেয়েটি বড়ই ভাগ্য করে এমন মানুষ পেয়েছে যে পুরুষ তার কাঙ্ক্ষিত মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে নিজের কেরিয়ার এবং লাইফ দুটোই রিস্কে ফেলে দিয়েছিল। রুষার ব্যাগ থেকে উদ্ধার করা কোকেনের প্যাকেট নিজের ব্যাগে নিয়ে ভুলক্রমে জমা দিয়েছিল আফজাল স্যারের কাছে। এই সুযোগ কাজে লাগিয়ে ফাঁসিয়ে দিয়েছিল আফজাল 2 বছর আগে। কিছুদিন আগেই পাওয়া স্কলারশিপ নামক কেরিয়ার কেড়ে নিয়েছে ভুল ইনফরমেশন দিয়ে। এইসব এখন অতীত। বড় কিছু পেতে হলে অল্প কিছু ত্যাগ করতে হয়।
তার জীবনে রুষা আছে, এটি সবচেয়ে বড় পাওয়া। এখন সে সুখে থাকতে চায়। জায়েদ দরজায় কড়া নেড়ে রাইয়ানকে সহ ঢুকলো। রাইয়ানকে ইর্তিজার কোনো ক্রমে পছন্দ ছিল না। আজ ও সুকুচকে এলো। রুমাইসাকে কোলে নিয়ে ইর্তিজা হাঁটুর উপর বসালো। মেয়েটাকে একটু বেশি মিষ্টি আদুরে লাগে। জায়েদ প্রশ্ন করলো, ইর্তিজা, তোমাদের কলেজের প্রফেসর সম্পর্কে কি শুনছি? সত্যি নাকি ফাঁসানো হয়েছে? সবই সত্যি। উনি প্রকৃতপক্ষে এর চেয়েও জঘন্য। রাইয়ানের ফোন আসায় বারান্দায় চলে গেল। সেই সুযোগে ইর্তিজাই প্রশ্ন করলো জায়েদকে, জায়েদ ভাই, এই লোক কি আজ এখানে থাকবে? আরে না, চলে যাবে। ওর মাকে নিতে আসছে। বিরক্তিকর, সারাক্ষণ এই বাসায় থাকার জন্য খুশখুশ করে। এজন্যই আমি শিয়ালের কাছে মুরগি বর্গা দিতে রাজি হইনি। তাই বলো, এবার বুঝেছি এই বাসায় রুকসারের থাকার ঘোর বিরোধী কেন ছিলে। দুজনেই কথা শেষ করে রাইয়ান বেরিয়ে আসলো। এসেছিল ইর্তিজার কাছ থেকে বিদায় নিতে। বিদায় নিয়ে বেরিয়ে গেল। বিছানায় শরীর এলিয়ে দিল ইর্তিজা। আজ শান্তির একটা ঘুম দিবে। শান্ত লাগছে বুকের ভেতরটা। ঠান্ডা সুবাতাস বয়ে চলেছে শরীরে। ভাবতে ভাবতেই অতল ঘুমে পাড়ি দিল। ঘড়িতে কাটা রাত 11টার জানান দিচ্ছে। রুষা একটা ওয়াটার পট পানি নিয়ে নিজের চেনা পরিচিত রুমটার দিকে চিপচিপ করে পা ফেলছে। অনুভূতি ঠিক প্রথম দিনের মতোই। আজ ইর্তিজা প্রথম রুষার বেডরুমের বেডে। সেই ছোট্টবেলায় ওর মধ্যে বোধ শক্তি আসার পর থেকে কখনো ইর্তিজাকে রুষার বেডে বসতে দেখেনি। অনুমতি ব্যতীত বেডরুমে প্রবেশ করেনি। আজ সেই মানুষটাকে স্বামী হিসেবে নিজের বিছানায় দেখবে ভাবতে শিরশির করে উঠছে কায়া। দরজা নব ঘুরিয়ে দেখে ইর্তিজা গভীর ঘুমে আচ্ছন্ন। পানির পটটা সাইড টেবিলে রেখে ইর্তিজার পাশে বসে দেখলো ঘুমাচ্ছে নাকি ভান করেছে। ইদানিং দুষ্টমি ভরা কথাবার্তা বলে রুষাকে কি লজ্জায় না ফেলে দেয়। রুষা ইর্তিজার কোনো নড়াচড়া না দেখে কোমল স্বরে ডেকে উঠল, কীর্তি। সারা না পেয়ে আরো দুবার ডাকলো। তৃতীয়বার রুষা গায়ে হাত দিয়ে মৃদু ধাক্কা দিল। কি মনে করে ললাটে হাত ছোঁয়াতে অনুভব হলো তপ্ত কপাল। হকচকিয়ে উঠে রুমের বাতি জ্বালিয়ে দিল। রুষার শরীর পেয়ে ঘাম ছুটে গেল। শরীরে হঠাৎ জ্বর আসার কারণ বুঝতে পারল না। ছুটে গিয়ে ওয়াশরুম থেকে এক মগ পানি নিয়ে এলো। কপালে একটা পাতলা কাপড় পানিতে ভিজিয়ে দিতে থাকলো। কোনোভাবে জ্বর না পড়তে এবার জোরে ডাকলো। এতক্ষণে কিছুটা হুঁশ আসতে পিটপিট নয়নে চেয়ে আবার চক্ষু বন্ধ হওয়ার উপক্রম। রক্তিম চক্ষু বলে দিচ্ছে কতটা অকর্মা বউ সে। কখন থেকে জ্বরে পড়ে আছে মানুষটা। একটাবার কি ডাকার প্রয়োজন মনে হলো না? নাকি ডাকার মতো অবস্থাতেই ছিল না? মানুষটার এই অবস্থাতেও রুষাকে কাছে পাচ্ছে না। রুষা নিজে কি পারেনি একবার এসে দেখে যেতে? নিজেকে ভৎসনা দিয়ে বিড়বিড় করতে লাগলো। ইতিহাস জ্বরের সময় নিজের উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারে না। সব সময় গাম্ভীর্য দম্ভ ফেলে অসুস্থ শরীরে কিছুটা এগিয়ে এসে নিজের মাথাটা রুষার কোলে উঠিয়ে ওর কোমর জড়িয়ে ধরে। রুষা জানে ইর্তিকে জ্বরে শক্তপোক্ত ভাবে কাবু করে। ইর্তি ওঠানোর বিফল চেষ্টা করছে বেশ কয়েকবার। একজন দীর্ঘদেহী পুরুষকে সরানোর কথা কম নয়। এরপরও শেষবার শান্ত স্বরে ডাকতে ইর্তিজা নড়ে উঠল। রুষার অনুরোধে কোনো রকমের শরীরটাকে ঠেলে ওয়াশরুম পর্যন্ত নিয়ে আসলো। শাওরের কাছে দাঁড় করিয়ে দিল রুষা। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হলো। রুষা পালস, প্রেশার, অক্সিজেন সব চেক করে পেনকিলার খাইয়ে দিল। ডিভানের এক কোণে শরীর এলিয়ে আশ্রয় হয়ে বসলো ইর্তিজা। রুষা পাশে বসেছে। ইর্তিজা মাথা এগিয়ে দিল সামনে বসে থাকা রমণীর ছোট্ট বুকে। নিবু নিবু চোখে গাঢ় করে জড়িয়ে ধরল রুষার কোমর। রুষার হাত নিজের অজান্তেই ইর্তিজার ভেজা চুলে। পরনের শার্ট খুলে ফেলেছিল শাওরের আগে। প্যান্ট ভেজা, পরনে তাওয়াল পেঁচে ছোট্ট অবুঝ শিশুদের মতো রুষার বুকে জড়িয়ে আছে। প্রাণহীন গলায় বলল, ম্যাডাম, অনেক জানাচ্ছি আপনাকে। আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছি না, আগেও পারিনি। এতটুকু সময় নিয়ে সামলে নিন। কাল আমাদের বাসায় চলে যাব, তখন আম্মু ইশরা থাকবে। রুষা আহত গলায় বলল, আম্মু ইশরা কেন? তাহলে রুষাকে? ইর্তিজা নিশ্চুপ নির্বুদ্ধি হয়ে দেখছে। ভেবেছিল রুষা বিরক্ত হবে, কিন্তু মেয়েটা আগের মতোই জড়িয়ে ধরে আছে। রুষা ইর্তিকে ডিভানে বসে নিজে থেকে ছাড়িয়ে নিল। আলমারির কাছে এগিয়ে গিয়ে একটা ব্যাগ হাতে নিল।
সকালে জায়েদ গিয়ে নিয়ে এসেছে এই ব্যাগের জিনিসপত্র। রুষা সেই ব্যাগ থেকে একটা ক্যাজুয়াল সাদা টি শার্ট এবং নেভি ব্লু রঙের ট্রাউজার বের করে আসলো। ইর্তিজাকে টি শার্টটা পরিয়ে দিল। ইর্তিজা পানি খেতে চাইল। গ্লাসে পানি ঢেলে দিতেই ঠক ঠক করে সবটুকু গিলে ফেলল। একটা নাপা 1 ট্যাবলেট এনে খাইয়ে দিল। রুষা ইর্তিজার ট্রাউজারে হাতে নিয়ে বসে আছে। ইর্তিজা কিঞ্চিত হেসে হাত বাড়িয়ে নিয়ে চেয়ে নিল ট্রাউজার। রুষা লজ্জা পেয়ে ঘুরে দাঁড়ালো। ট্রাউজার পরে ইর্তিজা বেডের কাছে গিয়ে রুষাকে ডাকলো। রুষা এগিয়ে যেতেই বলল, রুকসার, ইউ আর ব্লাশিং। চেঞ্জ তো আমি করলাম, আপনি লজ্জা পাচ্ছেন কেন? রুষা আমতা আমতা করে বলল, আপনার শরীর এখন কেমন? আগের চেয়ে ভালো লাগছে? ইর্তিজা বালিশে মাথা দিয়ে চোখের পলক ফেলল। শরীর এতটা দুর্বল লাগার কারণ গত কয়েক রাত নির্ঘুম থাকা, বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগা, সব মিলে শরীর নিয়ে হেলাফেলা করার ফল আজকের জ্বর। রুমের পর্দাগুলো বাতাসে দুলছে, মেঘের গর্জন শোনা যাচ্ছে স্পষ্ট। ইর্তিজা রুষার এক হাত নিজের হাতের মুঠোয় পুরে নিল। আজকের রাতে জ্বরটা না এসে কাল এলেও তো পারত। মনের ভেতরে তীব্র আকাঙ্ক্ষাকে এই তুচ্ছ জ্বরের জন্য দমিয়ে রাখতে হচ্ছে। এখন কথাগুলো ভাবতে হিতকুটে এক অনুভূতি অঙ্গজুড়ে অনুভব হলো। রুষার চোখে চোখ মেলাতে কষ্ট লাগছে। মেয়েটা নিশ্চয় বড্ড আশা নিয়ে আজ স্বামীর ভালোবাসায় সিক্ত হতেই চেয়েছিল। ইর্তিজা ঘুম কাতুরে চোখে রুষার 2 হাত ধরে সেই হস্তদায় নিজের গালে ঠেকালো। অজস্র চুমুতে ভরে দিল 2 হাত। রুষা খানিকটা অপ্রতিভ হয়ে কেঁপে কেঁপে উঠল। ইর্তিজা ধরা গলায় পড়ল, ম্যাডাম মাফ করবেন এই অথমকে, এই শরীরে আপনাকে দেয়া কথা রাখতে না পারাতে। রুষা এতক্ষণ ইশারা বুঝতে পেরে অপ্রস্তুত হয়ে পড়ল। তার চিন্তায় এইসব একটিবারের জন্য আসেনি। সে তো দুশ্চিন্তায় পড়েছিল হঠাৎ ওনার জ্বর আসাতে, অথচ মানুষটা তাকে ভুল বুঝল। রুষা নিজেকে প্রমাণ করতে বলল, ছি, এসব কি বলছেন? আমি তো আমার ডাক্তার সাহেবের জ্বর আসার কারণ নিয়ে চিন্তিত, তাই এমন প্যাঁচামুখী হয়েছিলাম। আর থাকবেন না প্লিজ, যদি পারেন বুকের মাঝখানটায় শক্ত করে ধরে রাখুন। আমার কেন মনে হচ্ছে আপনার মন খারাপ? খারাপ না, শরীরটা খারাপ। দমকা হাওয়ার সাথে সাথে প্রকৃতি উথাল পাথাল বাড়ি ধারা জড়িয়ে যাচ্ছে। হঠাৎ করে করে থেমে থেমে আশপাশ কাঁপিয়ে বজ্রপাত। ঘোরের মধ্যে মানুষ দুটো নিজের মনের সাথে যুদ্ধ করেছে। রুষা আর 7-5 না ভেবে বলেই ফেলল, আমার জন্য কেন স্কলারশিপ বিসর্জন দিলেন? কেন সেদিন আমার ব্যাগ থেকে ওই বিষাক্ত দ্রব্যগুলো নিয়ে নিজের কাঁধে দোষ নিলেন? আমাদের বন্ধুত্বই ভালো ছিল। এই সম্পর্কে আমি আমার মানুষটার দুষ্টুমি ছেলে মানুষই পাই না। এই সম্পর্ক অনেক কঠিন, জটিল। আমার ভয় হয় আপনার গাম্ভীর্য দেখলে, কষ্ট হয় আপনার স্যাক্রিফাইস দেখলে। কেন নীরবে এভাবে ভালোবেসে যাচ্ছেন বলুন তো? আমার সেই ঝগড়াটে ইর্তি লাগবে। আমার চুল ধরে টেনে শাকচুন্নি বলা ইর্তিকে লাগবে। যার পিঠে দুমদাম কিল বসানো যায় সেই ইর্তিকে লাগবে। এতটুকু বলে ডুকরে কেঁদে দেয় রুষা, ভেতরের সব কষ্ট ছাপিয়ে। আজ অকপটে প্রকাশ করলো সব আক্রোশ। কথাগুলো জানতে পেরেছে মাহির চাচুর কাছে কিছুক্ষণ আগে। জায়েদ ভাই আর চাচু ফোনে কথা বলছিল ভিডিও কলে। পেছনে রুষা দাঁড়িয়ে সব শুনে নিয়েছে কিছুক্ষণ আগে। তখন থেকে মন বিচলিত হয়ে আছে। মানুষটা স্কলারশিপের জন্য দিন রাত পরিশ্রম করেছে, অথচ আজ পেয়েও হাতছাড়া। ইর্তিজার শরীর সামনে অনেক কষ্টে উঠে বসলো। এই মেয়েটা ভীষণ আদুরে। ভেতর থেকে একটা দম ফেলে শক্তপোক্ত আবরণে বুকে আগলে নিল প্রিয়তমাকে। অসুস্থ শীতল গলায় বলল, আমার চড়ুই পাখিকে কাঁদলে একদম হুতুম পেঁচা লাগে। পেঁচার মুখটা কেমন জানে আমার বাচ্চা পাখিটা? মুখ গোমরা পচা একটা পাখি। রুষা গাল ফুলিয়ে রেখেছে সে নাকি পেঁচার মতো? এটা কেমন কথা হলো? গাল ফুলিয়ে অভিমান করা ব্যক্তিগত নারীর চোখে মুখে কপালে এবং অধরে নিজের তপ্ত অধর ছুঁয়ে দিচ্ছে। রুষার উষ্ণ আদর লজ্জায় কুকড়ে গিয়ে কাঁদতে অভিমান করতে ভুলেই গিয়েছে। রুষাকে বুকে জড়িয়ে শিব বলল, শরীরটাকে সুস্থ রাখা বড্ড প্রয়োজন, তাই সবার আগে ঘুম বাধ্যতামূলক। কপালে হাত রেখে অন্ধকার ঘরে শুয়ে থাকতে এখন বেশি স্বাচ্ছন্দ্য। বেশ
কয়েকদিন ধরে মাথায় একটা দুশ্চিন্তা চেপে ধরেছে। মেয়েটা কিছুদিন পর শ্বশুর বাড়ি চলে যাবে, ছেলেটা বউ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। নীলা কি পারবে জসিম চলে গেলে একা একা বাকি জীবনটা কাটাতে? গত পরশু ইর্তিজার রুমে রিপোর্টটা দেখেছে, সেটা লুকিয়ে রেখেছিল। হার্টে ব্লক, রিং বসানোটা এমার্জেন্সি, কিন্তু ছেলেটা ব্যাপারটা চেপে গেল। দরজায় কচ করে আওয়াজ হতে পায়ের শব্দ শুনে বুঝতে পারলো প্রাণপ্রিয় সহধর্মিনী এসেছে। নীলা পাশে বসে কপাল থেকে হাত সরিয়ে দিল জসিমে, আলতো হাতে মাথা টিপতে টিপতে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? সারাদিন মজা দুষ্টুমি করা মানুষটা এমন সর্বশান্ত হয়ে গেল কেন? আচ্ছা নীলাঞ্জনা, আমি যদি না থাকি তুমি আমাদের সন্তানদের নিয়ে থাকতে পারবে? নীলা চমকে উঠে তাকালো স্বামীর দিকে, বুকটা ধক করে উঠল। এমন কথা কেন বলো? এমনটা তো হওয়ার ছিল না। নিজেকে সামলে রেগে বললেন, আজে বাজে কথা ছাড়ো, ছেলেটা বউ নিয়ে আসছে কাল। এতদিন তো কনফিউশনে ছিলাম বউ কোথায় থাকবে তা নিয়ে। বউ আসলে শপিংয়ে যাব। রোজা তো 16টা শেষ হলো প্রায়। স্ত্রী সংসার নিয়ে উচ্ছ্বাসিত আলোচনা শুনে আর সাহস হলো না সেই কথা আঁকানোর। উঠে বসলো। এই উচ্ছল মেয়েটাকে বিয়ে করেছিল 27 বছর আগে। গ্রামের পথে সাইকেলে চড়ে কলেজ যেত। মেয়েটা তখন সবে মাত্র নবম শ্রেণীতে। নীল সাদা স্কুল ড্রেসে বেশ মানানসই ছিল। গায়ে অন্যতম সুন্দরী, গ্রামের অন্যতম সুন্দরী মেয়েগুলোর মধ্যে একজন। কত বিয়ের প্রস্তাব নাকচ করেছে এই মেয়ে। জসিম সাহেব যেদিন মেয়েটাকে চিঠি পাঠালো, সেদিন মেয়েটা ভয়ে চিঠিটা ছিঁড়ে ফেলে দিল। এভাবে বেশ কয়েকদিন পাঠানোর পর একদিন নদীর পাড়ে দেখা করতে গেল বান্ধবী সহ। 2 টাকার বাতাসা আর বুনো ফুল সাথে নিয়ে মেয়েটাকে মনের কথা জানিয়েছিল। সেদিন আর ফিরে দিতে পারেনি নীলা। ভালোবেসে নাম দিয়েছিল নীলাঞ্জনা। আজও নিজেদের ব্যক্তিগত সময়টাতে প্রিয়তমাকে নীলাঞ্জনায় সম্বোধন করে জসিম সাহেব। সবাই বলতো নীলা স্বামী সোহাগী। গ্রামের অন্য বান্ধবীরা হিংসে করতো নীলাকে। নীলাকে বিয়ের পর জসিম সাহেব শহরে একটা ভালো চাকরি পায়। মনিহার বিবির পছন্দের ছিল বড় বউ, আদরে রাখত। জামশেদ বিয়ের করার পর সংসারে অশান্তি শুরু হয়। ততদিনই ইর্তিজা ইশরার জন্ম হয়। ঝগড়া ফ্যাসাদ থেকে বাঁচতে বউ বাচ্চাদের নিয়ে শহরে পাড়ি জমায় জোসেফ। তার মতে সংসারে রহমত এসেছে এই গুণী বউটার জন্য। সব এক হাতে সামলেছে। জসিম সাহেবের ব্যবসায় যখন মন্দা, তখন নিজের সকল গয়না টাকা দিয়ে স্বামীকে সাহায্য করেছে এই নারী। সন্তান দুটো হয়েছে নীলা জসিমের কম্বিনেশন। মনের দিক থেকে জসিম অনেকটা নরম, যার কিছুটা পেয়েছে ইশরা। অপরদিকে ইর্তিজা কঠিন, সিকি ভাগ নীলার পেলেও বেশিরভাগ পেয়েছে জসিমের বাবা আজগর সাহেবের। জসিম জানে তার অনুপস্থিতিতে এই ছেলে সব সামনে নেবে। তাই তো বাড়ির জমির দলিল সব ইর্তিজাকে কৌশলে বুঝিয়েও দিয়েছে। যদিও ছেলে বাবার থেকে কয়েক কাঠি বেশি দৃঢ় বুদ্ধি সম্পন্ন। সে এতদিনে ব্যাপারটা খোলাসা করে ফেলেছে। বাবাকে বলেছে রুষাকে নিয়ে ফিরে আলোচনায় বসবে। জসিম সাহেব আতঙ্কিত। ছেলে যদি এমন কোনো কাজ নীলার সামনে করে, তার আদরের অর্ধাঙ্গিনী পুরোপুরি ভেঙে পড়বে। তার আগে ছেলেটাকে সামলে নিতে হবে। এমন সময় ফোন আসলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ইর্তিজা লেখা। রিসিভ করতেই বলল, আচ্ছা আব্বু, তোমাকে মনে পড়ছে। তুমি কি কোনোভাবে আমার কথা ভাবছিলে? জসিম সাহেব হাসলেন খানিকটা। তবে ইর্তিজার গলা শুনে যা বোঝা বুঝে গিয়েছে। প্রশ্ন ছিল, ঔষধ খেয়েছো? জ্বর বাঁধিয়েছো শেষমেশ? তুমি আমার ছেলের ভাবলেই লজ্জা লাগে। তৌহিদকে ঠিক মতো আপ্যায়ন করার সুযোগটাও দিচ্ছ না। আমার মেয়েটা কোথায়? ওয়াশরুমে। জেগে না থেকে ঘুমাও। কেন আমার আর তোমার মায়ের ব্যক্তিগত আলাপে ব্যথা হচ্ছে? রুষাকে সময় দাও, বুঝলে? বউকে সমস্যা বলো, সে একমাত্র সমাধান তোমার। তোমরা একে অপরের ভূষণ হও। তোমার পরিপূর্ণতা রুষা, আমরা পরে। ফোনটা রাখা উচিত তোমার। রুষা আসলে খারাপ পাবে, ওকে বুঝাও তোমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট, কতটা ভরসা করো তুমি ওকে। এতে সংসারে সুখ আসে। সংসার সুখী হয় রমণীর গুণে, জানো তো? জি আব্বু, ধন্যবাদ আব্বু। শুক্রিয়া বাবা, বুঝতে পেরেছো সব। জি আব্বু, রাখছি এখন। হ্যাভ এ সুইট ড্রিম আব্বু। সেম টু ইউ প্রিন্স। জসিম সাহেব জানে এই ছেলে এই সময় আবেগী হয়ে পড়বে। জ্বরে কাবু করেছে, রুষা সামলে নেবে। এতদিন বাবা মা সামলেছে, এখন বউ সামলে নেবে। জ্বরে ছেলে মেয়ে গুলো পুরোই বাচ্চা হয়ে যায়। নিজে নিজেই আপন মনে হেসে ওঠে।
ইর্তিজা ফোন কেটে হাসল। সেই জানে বাবা এখন চাইছে ইর্তিজা যেন বউয়ের আঁচলে থাকে, বউকে নিজের করে সব দুর্বলতা শেয়ার করে। তাই তো এখন ছেলের এই অগর জ্বরেও ছেলেকে দূরে সরিয়ে দিয়েছে। কজন পারে এভাবে বুঝতে কি সুন্দর সমাধান। এখন সমস্যা তোমার, বউ সমাধান করবে, সে একমাত্র সমাধান। আঙুল দিয়ে বুঝিয়ে দিল বউকে আপন করে নাও। 7টা দিন কাটিয়ে জ্বর থেকে উঠল ইর্তিজা। এই 7 দিনে বাড়ির সকলকে নাস্তানাবুদ করেই ছেড়েছে সে। সারাদিন রোজা রেখে ভালো ছিল, ইফতারের পর বমি করেছে, প্রেশার লো হয়ে গিয়েছে, খেতে চাইছে না, কিছুক্ষণ খাটে গড়ায় তো কিছুক্ষণ ফ্লোরে। এই অবস্থায় বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। বাড়ির সকলের ওকে সামলাতে বেগ পেতে হয়েছে। 7 দিন পার করে সুস্থ হয়েছে আজ অনেকটাই। এতগুলো রাত নির্ঘুম কাটানোর পর রুষার শরীর অনেকটাই নিস্তেজ হয়ে আছে। আজ রাত ইর্তিজা পণ করেছে রুষাকে একটু স্বস্তি দেবে। অসুস্থতার দিনগুলোতে মেয়েটাকে নাছর বান্দা করে ছেড়েছে। ইফতারের পর শুয়েই রুষার ঘুম চলে আসে। 2 হাতে আগলে রুষাকে বুকের সাথে চেপে ধরে ইর্তিজা। একই সাথে ইর্তিজা নিজেও ঘুমিয়ে পড়ে। কেটে গেল আরো 7 দিন। 7 দিনের প্রতিটা দিন ছিল নতুন অভিজ্ঞতায় ভরপুর। জসিম সাহেবের নির্দেশে রুষাকে জরি, ফারিয়া, ইশরা এবং মনিহার বিবি তাদের কাছে শুতে হয়েছে। এই ঘটনার পেছনে ইতিহাস হচ্ছে, ইর্তিজা সেদিন জ্বরের থেকে ভালো হলো, সেদিন সাহারির সময় রুষাকে ধমকে কথা বলেছিল। তারও শাস্তি স্বরূপ রুষাকে ইর্তি থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এই 7 দিন ইর্তিজা রাগ করে রুষার দিকে ফিরেও তাকায়নি। কেন আব্বুকে বাধা দিয়ে বললো না কিছু? কেন প্রতিদিন ওদের সাথে থাকতে হবে? রুষার মনে তীব্র অভিমান। কেন ইর্তিজা ধমক দিল সবার সামনে? না হয় সে ভুল করে ফেলেছে, একবার সাজিয়াকে দেখতে যাবে বলে। এটি কি অপরাধ? মানুষ মানুষের জন্যই তো, তাই না? আজ ইফতারের সবাই বসেছে একসাথে। নাফিজের জন্য গতকাল মেয়ে দেখতে গিয়েছিল, মেয়ে পছন্দ হয়েছে, তাই ঈদের পরপরই বাড়িতে টানা বিয়ের অনুষ্ঠান হবে। সেই বিষয়ে আলোচনা হচ্ছে। রুষা খেয়াল করলো নাইসা ইর্তিজার গা ঘেঁষে বসে কি যেন ফোনে দেখাচ্ছে, এরপর নিজেই হাসছে। ইর্তিজাও মুখে ক্ষীণ হাসি। প্রচন্ড অভিমানে রুষার সুন্দর চেহারায় ভাটা পড়েছে। কই, এভাবে তো কখনো রুষার সাথে কথা বলে না, হাসে না। রুষা ইফতার ছেড়ে উঠে ইর্তিজার রুমেই গেল। কাপড়ের ব্যাগটা ইশরার রুমে আছে, তাই এই কয়টা দিন ইর্তিজার রুমেও যায়নি। রুষার উঠে যাওয়া অন্যদের অক্ষিগোচর হলেও ইর্তিজার হয়নি। নীরবে ইর্তিজাও রুমে চলে গেল। বেসিনে হাত মুখ ধুয়ে রুমে গিয়ে দেখে রুম খালি, বারান্দাও নিঃসঙ্গ। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে সেখানে বাতি জ্বলছে। স্বস্তির নিঃশ্বাস নিয়ে মাগরিবের সালাত আদায় করে খাটে বসে। ওয়াশরুম থেকে রুষা বেরিয়ে দেখে ইর্তিজা খাটে বসে মোবাইল চালাচ্ছে। দরজার দিকে তাকাতেই দরজা বন্ধ। গাড় ফেরাতেই চোখ গেল কভার খোলা এই লন্ড্রি ব্যাগে। একটু এগিয়ে জিনিসটা হাতে নিল। এই তো পরিচিত চিরচেনা মানুষটার গন্ধ এখনো শার্টে লেগে আছে। একবার নাকে চেপে ধরল, এরপর নির্দিষ্ট জায়গায় হাত বুলালো। শার্টটার সামনে মেলে ধরতেই বুঝলো ঠোঁটের ছাপ একদম বুক বরাবর। রুষার দম আটকে আসতে চাইল। ইর্তিজা উঠে দাঁড়ায়। এই শার্টটা নিয়ে এত আধিক্যতা কিসের? কাছে আসতেই দেখে রুষার চোখ গড়িয়ে পানি, এখনো সেই জায়গায় হাত। ইর্তিজার চোখ পড়তে মনে হলো কেউ যেন গলা চেপে ধরেছে। লিপস্টিক কি করে এলো শার্টে? রুষা একবার চোখ মেলে ইর্তিজাকে দেখলো। ইর্তিজার মনে হলো এই প্রথম এমন অপ্রীতিকর ঘটনার সম্মুখে। সারা শরীর ঝেঁকে উঠল। রুষার হাত থেকে শার্ট কেড়ে নিয়ে নিচে আছড়ে ফেলে দিল। রুষাকে একদম নিজের সাথে মিশিয়ে বলল, আমি এসবের কিছুই জানি না। আমি শুধু জানি আমার রুখসারের ঠোঁটের স্বাদ। অবিশ্বাস বা সন্দেহের বীজ যেন মনে কোনোভাবে না আসে রুখসার। রুষা নিরুত্তর। ইর্তিজা নিজেকে কি করে প্রমাণ করবে? ভেতর দিকে মন বলছে ইর্তি সামলা বউটাকে, তুই ওর ভরসা হ। রুষাকে ইর্তিজা পুনরায় 2 বাহু ধরে ঝাঁকি দিতে রুষার হুঁশ ফিরে এলো। কি ভাবছে এই মেয়ে? ইর্তিজা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বলল, জান, আই এম সরি। কথা শেষ করে রুষার অধরে অধর চেপে ধরলো। আজকের যত্ন ভালোবাসা অন্য দিনের মতো নয়, কেমন যেন বিধ্বংসী কষ্ট দিচ্ছে ইর্তিজা। উম্মাদের মতো আঁকড়ে ধরেছে। রুষা উষ্ঠে চিনচিন ব্যথা অনুভব করলো, তবুও নীরব রইল। রুষার 2 পাশের গাল
ভিজে গেল। কিন্তু কেন? রুষা কাঁদতেছে না। রুষা তড়া করে চোখ মেলে দেখলো ইর্তিজার দু চোখ ভর্তি পানি। রুষা জোর করে নিজেকে ছাড়িয়ে নিল। ইর্তিজা একটু দূরে ছিটকে গেল। ঠোঁটের নিচের পাশটা খানিকটা কেটেছে। ইর্তিজা চোখের দিকে রুষা তাকাতে ইর্তিজা দু হাতে চোখ মুছে বলে, এক Rukhsar, I'm starving. I need you right now. I can't wait. If you have any problem, then get lost. মিনিটের মতো সময় পেল রুষা ভাবার। ইর্তিজা আর দেরি না করে রুষাকে পাজা খুলে তুলে নিয়ে খাটে শুয়ে দিল। নিজেকে আজ কোনোভাবে আটকায়নি। বাইরে থেকে কয়েকবার ডাক পড়েছে, সেদিকে মনোযোগ দেয়নি দুজনের একজন। তবে রুষার কানে বেজেছে সেই কণ্ঠস্বর যার ডাক আসছে বাইরে থেকে। প্রকৃতি শীতল। আজও নিজেদের মাঝে কোনো সংকোচ রাখেনি ভালোবাসার সময়। সবটুকু দিয়ে ভালোবেসেছে একে অপরকে। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হতে ইর্তিজা রুষাকে বেডের চাদরে মুড়িয়ে সোজা ওয়াশরুমে নিয়ে ট্যাবের উপর শুকনো জায়গায় বসিয়ে দেয়। রুষা এখনো শব্দহীন। একবার লক্ষ্য করলো স্বামীর দিকে। পরনে সাদা তোয়ালে, এলোমেলো চুল, পেটানো দেহ। এই অবস্থায় যে কোনো মেয়ে দেখলেই মনের মধ্যে শীতল কিছু বইবে। ইর্তিজা এক হাঁটুতে ভর দিয়ে রুষার সামনে বসে পড়ল। অপরাধের স্বরে বলল, জান, সম্মতি কি ছিল না? জোর করে ফেললাম আমি। রুষা ঘাড় ঘুরিয়ে একবার ইর্তিজাকে দেখে পুনরায় বলল, তুমি বা তুই কোনো সম্বোধনে কি আমরা ফিরবো না? না, কেন? আমি আপনাকে সেই আসনে বসিয়েছি যেখান থেকে কেউ চাইলেও নামাতে পারবে না। রাজা এবং রাজত্ব দুটোই আপনার। আপনার ঊর্ধ্বে আপনাকে টপকে সেই আসনে বসার ক্ষমতা এবং যোগ্যতা কোনোটি কারণেই। সে আসনে সর্বোচ্চ সম্মান ইর্তিজার রানী, কুইন রুখসার। তাকে সব সম্বোধনে মানায় না। আজ রাজার রাজত্ব করছেন, কাল রাজকন্যা রাজকুমারীদের রানীমা হয়ে করবেন। আমি সম্মান দিলে আমার সন্তানেরা সম্মান দিবে, আমি না দিলে শিখবে কিভাবে? এটাকে আপনি আদিক্ষেতা, অতিরিক্ত অথবা অতিরঞ্জিত যাই বলুন না কেন, আপনি ইর্তিজার একমাত্র মহারানী। গত আধ ঘন্টা যাবৎ কল বেজেই যাচ্ছে, কিন্তু ফোন তোলার নাম নেই। রাবি প্রচন্ড বিরক্ত। শপিং করবে বলে মন খারাপ ছিল, অথচ আজ যখন রাব্বি সব ফেলে ছুটি নিয়ে ঢাকা চলে এসেছে, ইশরা ম্যাডামের ফোন ধরার কোনো নাম নেই। কলিং বেলের শব্দ। কিচেন থেকে ড্রয়িং রুমে আসলো ইশরা। এরই মধ্যে নাইসার দরজা খুলে দিল। রাব্বি ড্রয়িং রুমে শ্বশুর, চাচা, মামা, শ্বশুরদের দেখে সালাম দিল। সকলে খুশি হয়ে গেল জামাইকে পেয়ে। সায়েম বলে উঠল, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। রাব্বি লজ্জা পেয়ে মাথা ছাকালো। মেয়েটা আচ্ছা পাচে, বাসায় আসবে না বলাতে এতক্ষণ ইচ্ছে করেই ফোনটা ধরছিল না, অথচ ডাইনিং এ দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। কিছুক্ষণ কথা বলে ইশরা রুমে গেল। রাব্বি ইশরা আলমারি থেকে ড্রেস নামিয়ে রেডি হয়ে নিল। পেছন থেকে দরজা লাগিয়ে ইশরাকে জড়িয়ে ধরে রাগ উঠালো ইশরার গলায়। গলা জ্বলে উঠতে ইশরা কপট রেগে পড়ল, তুমি কি বাচ্চা যে এভাবে বাইট দাও? আচ্ছা, থ্যাংক ইউ বউ, এবার থেকে আরো জোরে দেব। আমার মনে হয় এর চেয়ে জোরে বাইট হয় না। ওটা তাহলে সিংহের মতো গোশত খাওয়া হবে, নট বাইট। আর বউকে কেউ এভাবে বাইট দেয়? ঢং কম করেন ম্যাডাম। আপনি কি জানেন আপনার ভাই আরো ডেঞ্জারাস? ছি ছি, কি বলো এসব? তোমার ভাই মারাত্মক রোমান্টিক হিসাবে ইউ ডোন্ট নো। বাবিকে জিজ্ঞেস করো। ঈশা কিছুটা বিচলিত হলো। স্বামীর মুখের দিকে তাকিয়ে বলে, যদিও ব্যাপারটা লজ্জার বড় ভাই সম্বন্ধে প্রশ্ন করা, তবে আসলে কি তাই? রাবি হু হু করে হেসে বলে, ইর্তিজা কি পরিমাণ ব্যাড বয় ইউ নেভার নো। মেয়েদের মধ্যে বউ হিসাবে একমাত্র রুষা জানলে জানবে এখন। এছাড়া আমি, সাইফ, রাহিদ এবং রিমন জানি। তোমার ভাইয়ের কাছে রুষার মতো মেয়ে একা ঘরে থাকে বললাম না? আমার তো মাঝে মাঝে ভয় হয় রুষা বেচারির জন্য। আহারে বাচ্চাটা। এক চুপ অসভ্য, লাগাম টানো মুখে। ছি, তুমি কম কিসের? তুমি তো একটা আস্ত। রাব্বি একটু করে পা এগিয়ে ইশরাকে সুর তুলে বলল, আমি কি সুন্দরী? ফাজিল। আর কিছু না, আগাবে না একদম। আমি এখন বাইরে যাব। নো, আর বাইরে যাব না। নাও ইটস টাইম টু স্পেন্ড সাম কোয়ালিটি টাইম। ঈশা লজ্জার চাদরে নিজেকে ঢেকে ফেলল। আজ দুই বন্ধুর একসাথে
ভীষণভাবে প্রেম পেয়েছে। সেই প্রেমের মাসুল গুনতে হয়েছে মেয়েগুলোকে। গড়িতে রাত 9:30। রুষা আজ শাড়ি পরেছে। খাটের কোনায় বসে ইর্তিজা নখ কাটছে দাঁত দিয়ে। মেয়েটা পুরো শান্ত হয়ে আছে। এই প্রথম রুষার অবস্থা দেখে নার্ভাস লাগছে ইর্তিজার, কেমন যেন প্রাণহীন। কিন্তু কিছুক্ষণ আগে কাটানো নিজেদের ব্যক্তিগত সময়টা রুষার সর্বোচ্চ রেসপন্স ছিল। কোনোভাবে বাধা দেয়নি বা মনক্ষুণ্ণ হয়নি। মাস্টার্ড কালার একটা জরি পাড়ের টাঙ্গাল শাড়ি পরেছে। ড্রেসিং টেবিলে বসে কালো কুচকুচে দ্বিগোল কেশ আশ্রয় নিল। শাড়ির আঁচল ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। বুকের পাশটা খানিকটা উন্মুক্ত। হেয়ার ড্রায়ার দিয়ে হালকা চুলের পানিটা টেনে নিল। ইর্তিজা লক্ষ্য করলো রুষার গলা বুকের কাছে। ওর দেয়া ভালোবাসা চিহ্নগুলি পুরোপুরি স্পষ্ট। রুষা নিজেই ওগুলোতে অয়েন্টমেন্ট লাগাচ্ছে। ইর্তিজা নিজেকে একটু অদ্ভুত প্রাণী মনে হচ্ছে এই মুহূর্তে। এত সংকোচ কোথা থেকে এলো? ইর্তিজার করুণ স্বরে বলল, I'm sorry. I will never hurt you such way. রুষা ইর্তিজার দিকে ঘাড় ঘুরিয়ে বলল, আমি রুকসের তাওহিদ, অন্যদিকে রুকসের ইর্তিজা। বাবা স্বামী দুজনই যথেষ্ট শক্ত সামর্থ্যবান। এই ভালোবাসার আঘাত সহ্য করার ক্ষমতা রুকসারের আছে। এ এক অন্য রুষা। এত স্পষ্ট সাবলীল ভাবে কথা বলা রুষাগুলো প্রথমে একটু ভীতি থাকে। রুষা থপ করে উঠে দাঁড়ায়। সেই শার্টটা পুনরায় হাতে না। ইর্তিজা ধমক দেয়, রুকসার আবার কেন? রুষা আচমকা দরজা খুলে ফেলে। শার্ট হাতে নিয়ে বেরিয়ে যায়। ইর্তিজার গলা শুকিয়ে কাট। হ্যাঁ, আল্লাহ রক্ষা করো। পেছন পেছন যায়। রুষার ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছিল। তারাবি সালাদ শেষ করে এসেছে সবাই। রাব্বি আজ শপিং এ যাওয়া হলো না। রুষা সরাসরি নাইসার মুখোমুখি দাঁড়িয়ে সকলের সামনে সর্বোচ্চ শক্তি খাটিয়ে প্রবল বেগে কষে একটা চড় মারে। পুরো ড্রয়িং রুমে কেঁপে উঠল। মহিলারা কিচেন থেকে ছুটে আসে। পুরুষরা সব দাঁড়িয়ে যায়। ইর্তি পাথরের মতো অনড়। ইসরা ভয় পেয়ে রাব্বির পাশে এসে দাঁড়ায়। রুষা আঙুল তুলে হুঙ্কার দিয়ে নাইসাকে বলে, ফার্দার যেন কখনো আমার বেডরুমের আশেপাশে না দেখি। আমি রুমে ঢুকলেই কেন দরজা ধাক্কাও? আমি বুঝি না এসব। আমার স্বামীর জিনিসে হাত দেওয়ার কথা তো ভুলেই যাবা, মনে থাকবে। নাইসার শরীর কাঁপছে। ঝর্ণা এসে মেয়েকে আগলে ধরে। রুষার দিকে তেড়ে আসতে চাইলে রুষা হাত থামিয়ে দিয়ে বলে, আসতে চাচি, আমি চুপচাপ থাকি আর 5টা মেয়ের মতো, কিন্তু আমি সাধারণের মধ্যে অসাধারণ। পুলিশ বাবার ডান পিঠে মেয়ে আমি। আপনার লুজ ক্যারেক্টার মেয়েকে সামলান, না হয় কখন কার পাতে মুখ দিবে বলা যায় না। সবাই রুষা নাও হতে পারে, অনেকে মুখের নীল নকশা বদলেও দিতে পারে। তবে আমি প্রথমবার বলে চর মেরেছি, দ্বিতীয়বার ওই ঠোঁট কেটে দেব যে ঠোঁটে আমার স্বামীর শার্টের লিপস্টিক সহ ঠোঁটের ছাপ এঁকে দিয়েছে। সম্পর্কে মিথ্যা অবিশ্বাস ঢুকিয়ে দিতে চেয়েছিল। পুরো শার্ট সকলের সামনে মেলে ধরে রুষা। জসিম সাহেব থপ করে চেয়ারে বসে পড়ে। আজ ইর্তিজা নিশ্চুপ। একবার ছেলের দিকে তাকিয়ে ছেলের অসহায়ত্ব বুঝে নিয়েছে জসিম সাহেব। রুষার জায়গায় অন্য কেউ থাকলে তো আজ বিশ্বাস অবিশ্বাসের মাঝে দেয়ালি উঠে যেত। নীলা ঈশার বুক কাঁপছে। ফারিয়া জড়ি এসে মনিহার বিবি এবং নীলাকে ধরেছে। রুষার চোখ দিয়ে পানি পড়ছে। রুষা পুনরায় বলল, আপনারা বুঝতে পারছেন আমার মনের অবস্থা। গত 7 দিন আমি রুমেই ঢুকিনি। এর আগে আমার বাবার বাসায় ছিলাম। আমি যদি আপনাদের ছেলেকে সন্দেহ করতাম, আজ রাতে তো আমার গলায় দড়ি দেওয়ার কথা ছিল। যাকে ভালোবেসে বাবার কথা অগ্রাহ্য করে বিয়ে করেছি, তার চরিত্রে যদি সমস্যা থাকে, আমার ওই মুহূর্তে মৃত্যু ছাড়া উপায় কি? রুষার শরীর কাঁপছে। ইর্তিজা হাতের দিকে তাকিয়ে দেখলো এই মেয়ে যে কোনো মুহূর্তে প্যানিক অ্যাটাক হতে পারে। কাছে এসে জড়িয়ে ধরে বলল, রুকসার কুল ডাউন, ইটস ওকে। দেখেন সব ঠিক আছে। আমি জানি তো আপনি আমাকে অবিশ্বাস করবেন না। ইসরা পানি দে ভাবিকে। বুকে চেপে ধরেছে রুষাকে ইর্তিজা। ইসরা পানি দিতেই একটা চেয়ারে বসে খাইয়ে দিল। ইর্তিজা রুষার কাছে এসে বলল, রুমে চলুন। রুষা ইর্তিজাকে ধরে দাঁড়ায়। নাফিস বোনের দিকে তাকে আচমকা বলে ওঠে, নাইসা এমন একটা কাজ কি করে করলি?
এখন জয় তোর বড় ভাই। রুষা পেছনের দিকে না ফিরে সোজা রুমে চলে আসে। ইর্তিজা রুষাকে রুমে রেখে বের হয়ে ড্রয়িং রুমে আসে। সকলের দিকে ক্রোধ নিয়ে তাকিয়ে বলে, আমি এতক্ষণ কি অবস্থায় ছিলাম আপনারা জানেন? এই মেয়ে যে নাইসা তা আমিও মাত্র জানলাম। নিজেকে এতক্ষণ চরিত্রহীন মনে হচ্ছিল। আমার বেডরুমে আমার প্রাণের উপস্থিতি এতক্ষণ ছিল না বললেই চলে। এমন অকওয়ার্ড সিচুয়েশনে আমি কখনোই পড়িনি। নাইসা, তোমার লজ্জা করা উচিত। আর আমার বেডরুমে কোনো মেয়ে আমি অ্যালাউ করি না। তুমি কি করে ঢুকলে? কখন ঢুকলে? ঝর্ণা তেতে উঠে বলল, কি প্রমাণ আছে এটা আমার মেয়ের কাজ? মনিহার বিবি সাথে সাথেই ধমকে বলে, তোমার গুণ তোমার মেয়ের মধ্যেও গেছে মেজো বউ। যেমনে আমার পোলাডারে ফাঁসাইছিলে, এখন তোমার মাইয়া দাও আমার বিয়াত্তা নাতির পেছনে লাগছে। আল্লাহ বাঁচাইছে আমার নাতিডারে এমন মানুষ থেইকা। জামশেদ, বাপ মায়েরে মাফ কইরা দিস। জামশেদ মায়ের পায়ের কাছে এসে থম মেরে বসে আছে নির্বাক। ছোট্ট নাইসাটা কার আশকারাতে এমন উছলে গেল। নাইসা আচমকা সব ফেলে ছুটে এসে ইর্তিজার বুকে ঝাঁপিয়ে পড়ে। ঘটনাটার আকস্মিকতায় হকচকিয়ে গেল পুরো পরিবার। পেছন থেকে রুষা পুনরায় রুম থেকে বের হয়ে সামনে এসে দাঁড়ায়। ইর্তিজার শরীরে শ্বেত জলের উপস্থিতি। ঘটনা সীমা অতিক্রম করতে করতে ইর্তিজার চোখ রুষার দিকেই যায়। বুকের মধ্যে উথাল পাথাল আলোড়ন। নাইসা কাঁদতে কাঁদতে ইর্তিজার বুকে চিৎকার দিতে থাকে, কেন কেন আমি আপনার ভালোবাসা পেলাম না? কেন সব ওই রুষা পেল? আমার খুব কষ্ট হয় যখন আপনি রুষার সাথে বেডরুমে ঢুকেন। ওই খাটে তো আমি থাকতাম। আপনি রুষাকে আদর করেন, আমি ভাবতে পারি না আপনি কেন ওকে এত ভালোবাসলেন। ইর্তিজা পিঠ টান করে দাঁড়িয়ে আছে। এমন সময় এমন সব কথা বলছে নাইসা। লজ্জায় নিজেই চোখ বন্ধ করে ফেলেছে। নাফিস জামাল কাছে এসে নাইসাকে সরাতে চাচ্ছে, কিন্তু কিছুতেই পারছে না। ইর্তিজা অনড় হয়ে দাঁড়িয়ে। পরিবারের এত এত মানুষ, যত যাই হোক নাইসাও এই পরিবারের রক্ত। একদিকে নাইসা, অন্যদিকে রুষা, মাঝখানে ইর্তি। প্রকাটো কঠিন গলায় রুম কাঁপিয়ে ধমকেই উঠল। এক হাতে সরিয়ে দিল নাইসাকে। পাগল হয়েছো মেয়ে? কি শুরু করেছো? আমি ছাড়া দুনিয়াতে আর পুরুষ নেই? জোর করে ভালোবাসতে হবে কেন তোমাকে? নিজেকে আয়নায় দেখো। আমাদের বংশের মেয়েরা কখনোই অসুন্দর হয় না। সম্পর্কে আমি তোমার ভাই নাইসা। ভাই মানে বুঝো? নাফিস, তুই কি কখনো ইশরাকে বাজে চোখে দেখেছিস? নাফিসের চোখ তড়া করে উঠল। ইশরার দিকে তাকিয়ে দুবার ঠোক গিলল। সেখানে রাবি উপস্থিত। নাফিস সাথে সাথে প্রত্যুত্তর করল, কি বলছিস এসব? আমার কাছে নাইসা যেমন ইশরাও তেমন। আমি এসব ভাবতেই পারি না। ও ছোট বোন আমার জয়। তাহলে আমি কেন নাইসাকে? ওয়াই? নাইসা আমার কাছে ইশরার মতো। ভাবতে আমার শরীরে ফোড়া দিচ্ছে। ছোট বোনের সাথে বিয়ে? অবশ্যই ইসলামে আছে কাজিন ম্যারেজের কথা, কিন্তু যে আমার মনে কোথাও ছিল না, তার সাথে কি একই ছাদের নিচে সংসার সম্ভব না? তো নাইসা, বুঝার চেষ্টা করো। অনেক রাত হয়েছে, সবাই ঘুমোতে যাও। বাড়াবাড়ি করবে না। তুমি আজ যা করেছো এতে তোমার ভাবি অসুস্থ হয়ে পড়েছে। মাথার উপর ছাদ না থাকলে বড় ভাইরা বাবা হয়ে ছোট বোনদের মানুষ করে। আমাকে নাফিসকে একবার সে আসনে বসাও, দেখবে নিজের প্রতি রাগ আসবে। এতদিন এসব ভেবেছো এটা চিন্তা করে। তুমি ছোট, আমার আদরের। আমার ছায়া তোমার উপরে বড় ভাইয়ের মতো সব সময় থাকবে। ইর্তিজা নাইসার মাথায় হাত বুলিয়ে বলল, চাচি, খাইয়ে দিয়ে রুমে নিয়ে যান। একটা পেইন কিলার দেবেন। শরীর খারাপ হতে পারে। ঘরটাকে তো সবাই মিলে হাসপাতাল বানিয়ে ফেলেছেন। রুষার সামনে এসে হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। জসিম সাহেব হাফ ছেড়ে বাঁচলেন। পরিবেশ অনেকটাই শান্ত হলো। যে যার যার রুমে চলে গেল। ইর্তিজা রুমে ঢুকে ঘুরতে রুষা ইর্তিজাকে নিয়ে পুনরায় ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিল। নিজে ভিজছে, ইর্তিজাকে ভেজাচ্ছে। ইর্তিজার বুক খরছে বডি ওয়াশ দিয়ে। কাচ্ছে আর বলছে, এটা শুধু আমার জায়গা, অন্য কেউ এখানে আসবে না, একদম আসবে না। এখানে আমি থাকবো, শুধুই আমি। ঘুরতে ঘুরতে চামড়া তোলার মতো উপক্রম। ইর্তিজা ঠোঁট কামড়ে হাসছে। বুকে টেনে নিল রুষাকে। পাগলি মেয়ে, এবার কি চামড়া উঠিয়ে ফেলবে? রুষার চোখ মিলে তাকালো। শাওয়ারের পানি কমিয়ে দিল। ইর্তিজা রুষার দিকে তাকিয়ে বলল, আমার ম্যাডামের তুমি ডাক শোনার অনেক স্বাদ। ওকে, তুমি 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 হয়েছে। রুষা দুপাশে মাথা নেড়ে বলল,
না। আমি তোমাকে ভালোবাসি রুকসার। তুমি ইর্তিজার জান। খুব ভালোবাসার মুহূর্তে আমি আপনাকে তুমি সম্বোধন করব ম্যাডাম। অন্য সময় আপনি আমার শুধুই আপনি। রুকসার প্রাণবন্ত হাসে, কপালে অধৈর্য ছুঁয়ে ঝামেলা মিটিয়ে নিল এই কপদে। পারিবারিক সমস্যার তাৎক্ষণিক সমাধান সব সময় ভালো। যত ঝড় ঝামেলা যাক, সমাধান হলেই সংসারে শান্তি। বিছানায় শুয়ে ইর্তিজা বুকে আগলে নিল প্রেয়সীকে। গলা ঝেড়ে আজ অনেক দিন পর গেয়ে উঠল। এবারে ঈদটা মনিহার বিবি চায় গ্রামে বাড়িতে করতে, তাই সকলে শপিং করতে আজ শপিং মলে যাবে। ইফতার করে প্রত্যেকে রেডি হয়ে গেল। ইর্তিজা রুষা বাইকে যাবে। রুষা একটা কুর্তি নিয়েছে পরবে বলে। ইর্তিজা আলমারি থেকে একটা লেডিস টপস জিন্স বের করে বলে, এটা পরুন। রুষা প্রশ্নসূচক দৃষ্টি ছুড়ে জানায়, ওরা শপিংয়ে যাক, আমি আর আপনি অন্য জায়গায় যাব, পরে ওখান থেকে শপিংয়ে যাব। রুষা কথা না বাড়িয়ে রেডি হয়ে নিল। এরপর বাইকে চেপে দুজনই বেরিয়ে চলে গেল এক সেপ্টেবল কোর্ট সেট রেস্টুরেন্ট। বাইক পার করে রুষাকে নিয়ে দুপা এগিয়ে এসে ছোট্ট লেকটার সামনে বসলো। রুষা ইর্তিজার দিকে তাকিয়ে আবার আশপাশটা দেখছে। সন্ধ্যার পর পরিবেশটা বেশ সুন্দর। রুকসার, জি। পরিবেশটা সুন্দর না? জি। এই পরিবেশটা বউকে পাক্কা 5 মিনিট ডিপলি কিস করার জন্য পারফেক্ট। রুষা একটু পিছিয়ে গেল, ঠোঁটে উল্টে বিরক্তির ভঙ্গি করে ইর্তিজার দিকে তাকালো। লজ্জা শর্মা একেবারে হারিয়ে গিয়েছে মানুষটা। ইর্তিজা মুচকি হাসল। আইসক্রিম খাবেন? রুষা মাথা নেড়ে সম্মতি জানালো। ইর্তিজা দুটো আইসক্রিম নিয়ে আসে, রুষার ভ্যানিলা আর ইর্তিজার চকলেট। বাতাস বয়ে চলেছে। অনেকদিন পর এমন একটা প্রশান্তি পেল দুজন। ইর্তিজার চোখে মুখে দুষ্টুমি খেলে যাচ্ছে, মিটমিট করে আলো জ্বলছে। রুষার দিকে না তাকিয়ে বলে উঠল, রুকসার, ইউ আর লুকিং সো অ্যাডোরেবল। রুষা মুচকি হাসছে। ইর্তিজা রুষার দিকে তাকিয়ে রুষার পথ আটকে দিল। রুষাকে নিজের দিকে ফিরিয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিম এবং লিপস্টিক দুটোই মুছে দিল। রুষা গাল ফুলিয়ে বলে উঠল, আহা, আইসক্রিম মুসলিন ভালো কথা, লিপস্টিক কেন? ইর্তিজা অদ্ভুত একটা হাসি দিয়ে ওই বৃদ্ধাঙ্গুলি নিজের জিহ্বায় লাগিয়ে মুখেই পুড়ে দিল। রুষা সাথে সাথে বাম হাত দিয়ে মুখ ঢেকে নিল। মৃদু চিৎকার দিয়ে বলল, ইয়া আল্লাহ, কি করছেন? ইর্তিজা মুখ থেকে আঙুল বের করে বলল, আইসক্রিমের চেয়ে আপনার লিপস্টিকের টেস্ট বেশি ভালো। আবারও নিজের মতো খেতে খেতে হাঁটছে। রুষা পেছন দিকে কোমরে হাত দিয়ে বলে, এই দাঁড়ান, আপনার মতলব কি আমাকে বলুন তো? ইর্তিজা থেমে গিয়ে ফিরে কুচ্ছিত করে জিজ্ঞেস করল, কিসের মতলব? এতটা নির্লজ্জ তো আগে ছিলেন না। আগেও ছিলাম, আপনি খেয়াল করেননি। কত বড় ফাজে, কিভাবে আকপটি স্বীকার করছে সে কতটা লজ্জাহীন। রুষা পুনরায় বলল, এসব উন্মাদের মতো উদ্ভট আচরণ করছেন কেন? শুনুন মেয়ে, আপনার টেস্টটাই এমন যে আমাকে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে এমন উন্মাদ করে তোলে, তাহলে দোষটা কার, আমার না আপনার? অসভ্য। আই নো আই অ্যাম। দু চোখের পাতা ব্লিঙ্ক করে জানালো। রুষা হঠাৎ করে বলে উঠল, একটি রেস লাগাবো, যদি আমি জিতি আমি যা চাই তাই দিবেন, আর আপনি জিতলে আপনি যা চাইবেন তাই হবে। এই শরীরে আমার মনে হচ্ছে আমি বেশ স্বাস্থ্যবান হয়েছি, নাও পারতে পারি। পারবেন পারবেন। ওকে, অ্যাজ ইউর উইশ। রেডি, 1 2 3। এত জোরে দৌড় দিতে গিয়ে রুষা একটা হোঁচট খেল। ইর্তিজা জিতে গেল। ও খুব সামনেই দৌড়াচ্ছে। অনেকদিন এইভাবে না দৌড়ানোতে কিছুটা ভয় পেয়েছে। রুষা গাল ফুলিয়ে বসে পড়েছে নিচে। ইর্তিজা হাসতে হাসতে বলল, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। কথা বলবো না, সরেন। তা বললে চলবে না, আজ আমি যা চাইবো তাই দিতে হবে। কি চাইবেন? আচ্ছা, আপনি জিতলে কি চাইতেন? এখন আর বলে কি হবে, জিতি নাই তো। হ্যাঁ, বলেই দেখুন। একটা জামদানি শাড়ি আর একটা মসলিন শাড়ি নিতাম। কি? ইর্তিজা ভীষণ হাসি পাচ্ছে। ঘুরে ফিরে নারী জাতি শপিং এ এসেই ঠেকলো। ইর্তিজা
হাসি সামনে রুষার সাথে মাটিতে বসে পড়ল, মুখ গোমরা করে বলল, এখন আর কি করবেন বলুন, হেরে তো গেলেন। রুষা ব্যথিত মুখে বলল, এনিওয়ে আপনার কি লাগবে? চেয়ে নিব সময় মতো, এখন উঠুন। রুষা উঠে দাঁড়াতে চাইল, রুষাকে কোলে তুলে নিল। রুষা আশেপাশে তাকিয়ে দেখে লোকজন তাদের দেখছে, যদিও রাত তবুও লাইট তো আছে। রুষা লজ্জা পেয়ে বলল, প্লিজ নামান, লোকে কি বলবে? আমার বউ আমি কোলে নিয়েছি, লোকের কি সমস্যা? লোকের বউ তো কোলে নেই নাই, এখন আমি লোকের সামনে আদরও করব। এই না খবরদার, খুব রাগ করব। ইতিজা হাসছে, মজা করতে করতে বাইকের সামনে চলে এলো। দুজনই উঠে পড়লো বাইকে। নীলা জরি বারবার ফোন দিচ্ছে। বাইকের উদ্দেশ্য বসুন্ধরা শপিং মল। রুষা ঘুরে ঘুরে কিছু পছন্দ করতে পারলো না। শেষমেশ ইর্তিজা নিজেই একটা কালো জামদানি কিনে হাতে থুড়ি দিল। রুষা শপিং ব্যাগ খুলে মা চাচিদের সামনে খুশিতে চিৎকার দিয়ে ওঠে, ওয়াও, এটা কি সুন্দর! কখন কিনেছেন? আমি ভাবতেও পারিনি আপনি মনে রেখেছেন একটু আগের কথা। আই লাভ ইউ। এই জন্যই আমি এত ভালোবাসি আপনাকে। আপনার চয়েস অনেক সুন্দর। খুশি মনে শপিং ব্যাগ খুলে শাড়ি চেক করতে করতে হঠাৎই থম মেরে গেছে। কি বলে ফেললো এতক্ষণ সবার সামনে? ইর্তিজা লজ্জা পেয়ে বলে উঠল, আম্মু আমি একটু নিচে যাচ্ছি, তোমরা শপিং করো। রুষা মাথা না তুলে জিব্বায় কামড় দিয়ে ইশরাকে বলল, ইস্যু আয় আমার সাথে, আমি জুতা দেখব। হাত ধরে ইশরাকে টেনে নিয়ে গেল। এদিকে ইর্তিজা রাব্বি এবং নাফিসকে নিয়ে চলে গেল। রাব্বি ইর্তিজাকে লাজুক লাজুক ভাব নিয়ে বলল, এজন্যই আমি আপনাকে এত ভালোবাসি, লাভ ইউ। নাফিস হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা। ইর্তিজা লজ্জা লাল হয়ে উঠল। এমনিতে এই মেয়ে বলে না, যাও বললো সবার সামনে এভাবে। ইর্তিজা মনে খচখচ করছে, উত্তর দিতে পারলো না এই ভেবে। বউটা আই লাভ ইউ বললো, অথচ সে উত্তর দিতেই পারলো না। উল্টো লজ্জা পেয়ে লেজ গুটিয়ে পালিয়ে এলো। না, এইটা ঠিক হয়নি। বেচারি আর কখনো বলবে না। রাব্বিদের নিয়ে পুনরায় উপরে উঠে গেলে আসলো। নাফিস রাব্বিকে বলে, জয় কি পাগল হয়ে গেল? বাদ দাও, ও এমনই, ওর কাজকর্মের ঠিক নেই। রুষা এর মাঝে দুটো থ্রি পিস নিয়েছে। ইর্তিজাকে দেখে নীলা বলল, তোদের শপিং আমরা করে নিয়েছি, তোরা আর কিছু নিতে চাইলে নিতে পারিস। না আম্মু আমি নেব না কিছু। রুষা সামনে এসে লজ্জায় একেবারেও তাকায়নি। ইর্তিজা রুষার দিকে তাকাচ্ছে, আরেকবার মা চাচিদের দিকে তাকাচ্ছে। ফ্রু কুঞ্চিত ইর্তিজা মাকে প্রশ্ন করলো, নীলা ওনার কি হয়েছে আম্মু? পেছন ফিরে রুষার দিকে তাকাতে নিজের হাসি পাচ্ছে। মেয়েটা কেমন জড়সড় হয়ে আছে। জরি না পারতে হেসেই পালে, তোমার বউ শরম পাচ্ছে এই সময় এমন একটা কথা বলে। ঝর্ণা ছ্যাত করে উঠে বলে, শপিং মল কি সব ঢং করার জায়গা? বাসায় যাব। আহা চাচি এমন করেন কেন? দেখছেন না বউ আমার লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছেন কেন রুকসার? আপনার বৈধ স্বামীকে আই লাভ ইউ বলছেন, লজ্জার কি আছে? আই লাভ ইউ টু। যতবার খুশি বলবেন, যখন মন চাইবে বলবেন। এনিওয়ে এখানে তো একটা শাড়ি কিনেছি, মসলিনটা বাকি আছে, চলুন আমরা অন্য শোরুমে যাব। ইর্তিজার এমন কাজ দেখে নীলা পরিস্থিতি সামলাতেই বলে, আমরা বের হই, তোরা যা যা বাকি আছে করে নে। নাইসা ইর্তিজার দিকে তাকিয়ে আছে। ইর্তিজা ভদ্রতার্থে রক্ষার্থেই বলল, নাইসা থাকবে তুমি? নাফিস চোখ রাঙিয়ে দিতে নাইসা বলে উঠল, না ভাইয়া। চলে গেল সবাই। নাফিস ইর্তিজার দিকে তাকিয়ে বলে, ওকে কেন টানছিস? তোরা বড্ড বোকা। আমাকে ওর কাছে যত স্পেশাল করবি ওর আকর্ষণ আরো বাড়বে। একদম প্রাইসলেস করে ফেলবি আমাকে, এতে ওর আকর্ষণ কমে যাবে। নাফিস দম ছেড়ে বলে, ভাই তুই প্রাইসলেস না, তুই অনেক ভ্যালুয়েবল, আমরা জানি। ফিরে গেলে ঠিক হয়ে যাবে, টেনশন নিস না। ইর্তিজা অনেক ভ্যালুয়েবল কথাটা শুনে ইর্তিজা প্রচন্ড হাসি পেল। এই ভ্যালু ওয়ার্ডটা নিজের সাথে আনতে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, সেই কথা কেউ জানে না। কতবার ভেঙেছে সেই খবর কেউ রাখেনি। জায়েদ তখন থেকে ফোনে গেম খেলছে। রুকাইয়া রেগে বলে উঠল, তুমি কি বাচ্চা হলে? গেম রাখো, মেয়েকে ধরো, আমার কত কাজ বাকি। শোনো মেয়ে, রুকসাই সাহেব যেমন তোমার আহ্লাদি,
আমিও তেমন তোমার আহ্লাদ। রুমাইশার সাথে আমাকে বেশি বেশি ভালোবাসবে। আহ্লাদ কি? এই তোমাকে বাংলা কে শিখিয়েছে? কে? তোমার বাংলা টিচারের সাথে আমাকে দেখা করাবে। জায়েদ জিহ্বায় কামড় দিয়ে বলে, এই না না, ছি, আমি বাংলায় খুব বাজে জানো। ছোটবেলায় উল্টাপাল্টা বাংলা বলতাম, এর জন্য আমার মারও খেয়েছি অনেক। বাংলায় সাহিত্য অনেক কঠিন, তবে ইর্তি খুব ভালো বাংলা পারে। কারণ ও ভালো গান গায়, ওর শব্দ চয়ন সুন্দর। ছোটবেলায় ইর্তি আর রুষা দুজনেই কবিতা আবৃত্তি শিখেছে। তাই বলো? আচ্ছা, ওরা কেমন আছে? কথা হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। রুকুপ, একটা কথা বলি। বলো। ভার্সিটি যখন যাই অনেক সিচুয়েশনের মুখোমুখি হই, অনেক কিছুই বলি না। গত কয়েকদিনে খুব খারাপ একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, আমি নিজেও শঙ্কিত। কি নিয়ে? রাগ করবে না তো? না। রুকাইয়ার মন কুড়াচ্ছে, মনে মনে আল্লাহকে স্মরণ করছে। ও যা ভাবছে তাই যেন না হয়। জায়েদ বলো, আমার একটা স্টুডেন্ট প্রজেক্ট সাইন করাতে আমার কাছে এসেছিল। মেয়েটা আমাকে পছন্দ করে আমি জানতাম। তুমি তো জানো আমি ফ্যামিলি লাইফ বাইরে এক্সপোজ করি না। এটাই যে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে বুঝিনি। গতকাল ও আমার কাছে এসে সরাসরি আমাকে প্রপোজ করে। তার চেয়ে বড় কথা, আমি রিজেক্ট করার পর আমাকে বলেছে সে যে কোনো উপায় আমাকে চায়। আমি ভাবছি কাল রিজাইন লেটার দিয়ে দিব এবং তুমি আর আমার রুমাইশা আমাকে ভার্সিটি নিয়ে যাব। আমি মেয়ে মানুষের এসব অকারেন্স বড্ড ভয় পাই বউ। এদের কোনো বিশ্বাস নেই। এত বছর বাইরে ছিলাম, এসব কখনো ফেস করিনি, কিন্তু কাল সত্যিই ঘাবড়ে গিয়েছিলাম। রিজাইন লেটার দিলে নেক্সট জব কি করে পাবে এত তাড়াতাড়ি? চলে যাব। রিসার্চের জন্য অ্যাপ্লাই করেছিলাম, স্কলারশিপ পেয়েছি, তোমাকেও নিয়ে যাব। রুকাইয়া নীরব চাউনি বলে দিচ্ছে এটাই বেস্ট অপশন। বিপদ আসার আগে সমাধানে আসা ভালো। এখনকার মেয়েরা এতটা নির্লজ্জ কি করে হচ্ছে? নাইসা সাজিয়া এখন জায়েদের স্টুডেন্ট। প্রতিটি মেয়ে মায়ের জাতি, বোনের জাতি, এরা কি করে পুরুষদের কাছে নিজেদের বিকিয়ে দেয় এত সহজে? আত্মসম্মানের কি এতই ফাটা পড়েছে? জায়েদ রুকাইয়াকে জড়িয়ে ধরে বলে, অবিশ্বাস করো না কখনো। রুকাইয়া মৃদু হেসে বলে, আমার রুষার পাপা অল বেস্ট, তার জন্য আমি সব করতে রাজি। অবিশ্বাস করব না, বরং তার সাহস শক্তি হব। স্ত্রী ও স্ত্রীকে জড়িয়ে ধরে কত শান্তি, অথচ আজ আরেকটু হলে সুহি মেয়েটা জড়িয়ে ধরত। এই কথা জায়েদ জানাতে পারেনি রুকাইয়াকে। অলরেডি মেইলে রিজাইন লেটার পাঠিয়ে দিয়েছে, কাল গিয়ে দেখা করে বাকি ফর্মালিটিস ফুলফিল করে আসবে।